আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি 450 টাকায় কীভাবে বেনাপোল বর্ডার থেকে দিল্লি পৌঁছালাম আজকে সেটাই তুলে ধরবো এই ভিডিওতে। আমি এখন ইমিগ্রেশন কমপ্লিট করে বর্ডারের সামনে আছি, তারপর একটা ভ্যান নিয়ে বনগাঁ স্টেশনের দিকে যাচ্ছি। এইখানে ভ্যানে গেলে লাগবে আপনার 30 টাকা, আর যদি আপনি বেবি ট্যাক্সিতে যান তাহলে লাগবে 50 টাকা। তারপরে ট্রেনের টাইম শর্ট থাকায় আমি ট্রেনে উঠে পড়লাম। একদম ট্রেনে উঠে একদম লাস্ট শিয়ালদা স্টেশনে যে পৌঁছলাম, শিয়ালদা থেকে একটা আপনার মোটরসাইকেল নিলাম 100 টাকা ভাড়া দিয়ে আমার হাওড়া স্টেশনে পৌঁছে দেওয়ার জন্য। আসলে হাতে টাইম ছিল না, মাত্র 15 মিনিট টাইম ছিল, এই জন্য মোটরসাইকেল নিয়ে সোজাসুজি রওনা দিয়ে বের হয়ে গেল। এবং যাবার পথে দেখলাম বাংলাদেশের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মূর্তি এবং গান্ধীজির মূর্তিটা কত সম্মানের সহিত শিয়ালদা স্টেশনের বাইরে স্থাপিত করে রেখেছে। বিসমিল্লাহ বলে মোটরসাইকেলে করে রওনা দিলাম। কলকাতা শহরটা খুবই সুন্দর। আসলে টাইম না থাকার কারণে কলকাতা শহরটা সেইভাবে ঘুরে দেখতে পারলাম না। আর ট্রেনের টাইমটা শর্ট ছিল, প্রায় আপনার 15-16 মিনিট ছিল, এই জন্য মোটরসাইকেলটা নিয়ে তাড়াতাড়ি স্টেশনের দিকে রওনা দিলাম। এবং যার পথে দেখলাম এইখানের আসলে মানুষগুলো খুবই ডিসিপ্লিন, এবং রাস্তার ভিতরে রেল লাইনের মতো এখানেই দেখতেছেন। আসলে এখান থেকে ট্রাম চলে অনেক আগে থেকে, এই ট্রামগুলো ব্রিটিশ থেকেই আছে, সেইগুলোই মনে করেন রাস্তার মাঝখান দিয়ে চলে। আর আগে পরে আমি কলকাতা আসছি, কিন্তু কলকাতার লোকজন খুবই সভ্য ভদ্র, এবং এরা বাংলাদেশিদের খুব ভালো জানে, খুব ভালোবাসে। যেখানে যাই বাংলাদেশের নামে খুবই সুনাম। কিন্তু বাংলাদেশের প্রধানমন্ত্রী চলে যাওয়ার পর থেকে একটু মিসআন্ডারস্ট্যান্ডিং হয়। তারা আসলে আমাদের দেশের নিয়ে অনেক রকমের কথা বলে। তো যাই হোক, এইসব কথা না বাড়িয়ে সামনের দিকে যাওয়ার চেষ্টা করি। আর একটা কথা না বললেই নয়, যে আপনারা যারাই দিল্লির উদ্দেশ্যে রওনা দিবেন অবশ্যই হাতে সময় নিয়ে আসবেন। প্রভা এক্সপ্রেস প্রতিদিন 8টা 15-তে ছাড়ে হাওড়া স্টেশন থেকে। অথবা আপনারা এমন টাইম নিয়ে আসবেন যেন আপনারা হাতে যাতে অন্তত আধা ঘন্টা 1 ঘন্টা টাইম থাকে, যাতে আপনাদের ট্রেনের সিটগুলো যাতে বুঝে নিতে পারেন, অথবা ট্রেনের টিকিট যদি না থাকে সেটা এসে যেন কাটার মতো সময় থাকে। কারণ তাড়াহুড়া করলে সারাদিনে এই একটা ট্রেনই আছে, আর আছে দুরন্ত। তো দুরন্ততে আসলে টিকিট অ্যাভেলেবেল থাকে না, প্রভাটা সবসময়ের জন্য অ্যাভেলেবেল টিকিট থাকে। আমরা এখন পৃথিবীর 7টি আশ্চর্য জিনিসের ভিতরে একটা আছে হলো হাওড়া ব্রিজ, সেটা এখন পার হয়ে হাওড়া স্টেশনের দিকে যাব। দেখাবো হাওড়া ব্রিজের সৌন্দর্য, মানে মানুষের কাঠামো যে এত সুন্দরভাবে ফুটিয়ে তুলতে পারে মানুষ, সেটা আসলে জানা ছিল না। হাওড়া ব্রিজটা যদি কেউ প্র্যাকটিক্যালি না এসে দেখেন তাহলে আসলে বুঝতে পারবেন না যে আসলে এখানে আজ থেকে 100 বছর আগে মানুষ কিভাবে এটা স্থাপন করছে। আসলে ভিডিও তো ওইভাবে আসছে না, কিন্তু এগুলো সব রিপিট দিয়ে তৈরি করা, একটাও কোথাও নাট নাই, সব ব্রিজটা পুরোপুরি রিপিট দিয়ে তৈরি করা। এবং এই ব্রিজের নিচে কোনো পিলার নাই, 2টা টানার পরে এই ব্রিজটা আছে। আপনারা যারা আসছেন কলকাতায় তারা অবশ্যই হাওড়া ব্রিজ দেখছেন। মানে কি বলবো, আপনার মানুষের তৈরি সব থেকে মানে ভালো একটা জিনিস, যেটা আসলে দেখার মতো। আমরা ব্রিজের প্রায় শেষ প্রান্তে চলে আসছি। এখন আমরা হাওড়া স্টেশনের দিকে মুভ করব। মানে আসলে হাওড়া ব্রিজের পাশেই, হয়তো 100 গজ দূরেই আপনার হাওড়া স্টেশন, ইন্ডিয়ার সবথেকে বৃহত্তর রেলওয়ে স্টেশন। ওই যে দেখতে পাচ্ছেন ওইটা হলো হাওড়া স্টেশন। বন্ধুরা, লাল বিল্ডিং থেকে নেমে মোটরসাইকেলওয়ালারে বিল দিয়ে আসলে স্টেশনের দিকে ঢুকতেছি। হাতে টাইম না থাকায় আর বেশি ভিডিওটা করতে পারি নাই। আর অবশ্যই একটা কথা বলি, যারাই এখানে আসলে 22 ঘন্টা থেকে 24 ঘন্টার জার্নি আছে, অবশ্যই বাইরে থেকে শুকনা খাবারগুলো কিনে নেবেন। ট্রেনের খাবারগুলো একদমই ভালো না, মানে আমার দেশের তুলনায় অনেক বাজে। যারা বাংলাদেশি আছি তারা তো আসলে এই খাবারগুলো ফার্স্ট টাইম খাইতেই পারবেন না। কোনো খাবারের কোনো কোয়ালিটি নেই। এর থেকে ভালো হবে আপনারা বাইরে থেকে কোনো শুকনা খাবার বা জুস ইত্যাদি পণ্যগুলো নিয়ে স্টেশনে প্রবেশ করবেন। যাই হোক, তাড়াহুড়ো করে ট্রেনে উঠে পড়লাম, ট্রেনও ছেড়ে দিল।
আর ভিডিও করতে পারলাম না ওই সময়। মাঝে মাঝে কনফিউজ হয়ে যায় যে ইন্ডিয়া এত ট্রেন কিভাবে আসলে মেনটেন করে। ট্রেনটা খুবই সুন্দর, ট্রেনের ভিতরটা এত পরিষ্কার। আমাদের দেশের থেকে অনেক ভালো এখানে ট্রেনের ব্যবস্থা। এখন আমি বর্ধমান মানে স্টেশন পার করে এখন সামনের দিকে যাওয়া হচ্ছে। সামনে হলো আসানসোল। মানে এখানে আপনারা যে লোকাল স্টেশনগুলোতে এখানে ট্রেন দাঁড়ায় না, যে এক্সপ্রেসের যে জংশনগুলো সেইখানে ট্রেনগুলো দাঁড়ায়। তো আমরা এখন বর্ধমান স্টেশনটা পার করে আসানসোলের দিকে রওনা দিছি। যাওয়ার পথে রাস্তায় মানে রেলের সাথে আপনার সংযুক্ত এদের যে পোর্টের যে সিস্টেমটা খুবই সুন্দর। এই যে দেখতেছেন, এটা হলো একটা ছোটোখাটো একটা পোর্ট। এখানে সম্পূর্ণ ধরনের কন্টেনার রাখা হয় এবং এরিয়াটা অনেক বড়। আসলে ট্রেনে যেতে যেতে অনেক সৌন্দর্যময় জিনিসগুলো দেখা হয়। আসলে যাবার পথে একটা রিলস তৈরি করলাম। তা আসলে কেউ এরকম রিস্ক নিয়ে রিলস তৈরি করতে যাবেন না, আসলে এটা একটা অ্যাক্সিডেন্টের হইতে পারে। যাই হোক, কথা বলতে বলতে দিল্লি চলে আসছি। আমি ট্রেন থেকে নেমে এখন দিল্লি স্টেশনের বাইরে যাব, তাই সামনের দিকে রওনা দিচ্ছি। আর যখনই আপনারা দিল্লি স্টেশনে আসবেন অবশ্যই মানি ব্যাগ সব কিছুই একটু সিকিউরভাবে রাখার চেষ্টা করবেন। মানে এইখানে এত পরিমাণ চোর যা আসলে বলার বাইরে। কিন্তু স্টেশনটা খুবই সুন্দর এবং খুব ডিসিপ্লিন এখানে। স্টেশন থেকে বের হতে হতে টিকিটটা হাতে নিয়ে বের হচ্ছিলাম, ওই সময় আমাকে টিটিতে ধরলো। টিটিতে ধরার পরে টিটিকে টিকিটটা দেখালাম, দেখানোর পরে টিটি ছেড়ে দিল। এখন স্টেশন থেকে বাইরে হব, বাইরে হওয়ার জন্য মানে ফ্লাইওভার এর কাছে যাচ্ছি। আসলে এখানে যতগুলো প্ল্যাটফর্ম আছে, প্রায় 18টার মতো প্ল্যাটফর্ম আছে, এইগুলো সব আপনার ফ্লাইওভারের সাথে কানেক্ট। যার সময় টিকিটটা আবারও হাতে করে নিয়ে বের হচ্ছি, কারণ এখানে অনেক টিটি আছে। বের হওয়ার পরেও মনে করেন টিকিট দেখানো লাগে। আসলে এখানে প্রায় অনেকগুলো গেট। এখন সামনে যে সিঁড়ি দেখতেছেন, এত লোক, মানে এখানে এত পরিমাণ লোক যে বের হওয়া খুবই একটু কষ্ট হয়ে যাচ্ছিল। পরে আস্তে আস্তে বের হলাম। দিল্লি স্টেশনটা যে এত সুন্দর, মানে এর ভিউটা আসলে ফ্লাইওভারের পর থেকে এত সুন্দর লাগতেছিল, ওমাইক। তারপরে আবার মানে যে বাইরে হবার যে রাস্তা সেদিকে গেলাম। তা দিল্লি স্টেশনের বাইরে এত সুন্দর ভিউ, এখানে আসলে মানে ট্যাক্সি আপনাদের মানে ওমাইক, কত সুন্দর মানে ভিউ এখানে আসলে বলার মতো না। আমার ক্যামেরাতে হয়তো ভালোভাবে আমি ক্যাপচার করতে পারি নাই, নতুন ভিডিও করতেছি তো। এই গেট থেকে এখন মূলত এক্সেলেটর বেয়ে নিচের দিকে থেকে, এটা হলো আপনাদের মেন গেট। এখান থেকে আপনাদের বের হতে হবে, ঢুকতে হবে। পরে আস্তে আস্তে বের হলাম। ফার্স্ট টাইম দিল্লি আসছি, তা যাই দেখি সব কিছুই নতুন লাগে। আর এখানে যে এত সুন্দর ডিসিপ্লিন আর এত ক্লিন সিটি, মানে ইন্ডিয়ার আর কোথাও আমি দেখি নাই। দিল্লি স্টেশনের বাইরেটা এরা এত সুন্দরভাবে ডিজাইন করছে, আসলে দেখার মতো। মনে হচ্ছে বড় কোনো একটা রাজপ্রাসাদ, কিন্তু স্টেশনটা আসলে খুবই সুন্দর। এবং এর যে বাইরের যে পরিবেশগুলা আর লোকজন, খুবই এখানে সবই ডিসিপ্লিন। কত সুন্দর, কোনো মানে আপনার মানে পার্কিং এরিয়া ছাড়া কোথাও কোনো গাড়ি থাকে না। ভালো লাগলো এখানের ব্যবস্থাপনা। পরে আমি মেট্রো স্টেশনের উদ্দেশ্যে যাচ্ছি, যার পথে ফ্লাইওভার, এখানে একটা অন্য একটা ফ্লাইওভার দেখলাম, এত সুন্দর ডিজাইন করছে যা আসলে নিজের চোখ ধরে যায়। এইখান থেকে আসলে মানে রাস্তার এই পার থেকে ওই পার যাওয়ার জন্য এটা তৈরি করছে। এখন আমি মেট্রো স্টেশনের দিকে রওনা দিছি, মেট্রোর দিকে যাব। আস্তে আস্তে মেট্রো স্টেশনের দিকে রওনা দিলাম। সবাই দেখাই দিচ্ছিল যে মেট্রো এদিকে। আসলে এখানে
এইগুলো হলো অ্যাপস, মানে আপনার ট্রেনের অ্যাপসের অ্যাড। যাক, খুঁজতেছি কোথাও সে মেট্রো টানেল পাচ্ছি না। পরে 10-15 জনের ধরে জিজ্ঞেস করার পরে দেখিয়ে দিল যে এইটা হলো মেট্রো টানেল। পরে মেট্রোর গেটের সামনে গেলাম, এটা হলো মেট্রো স্টেশন নিউ দিল্লি। পরে আস্তে আস্তে টানেলের ভিতরে গেলাম। এরা 10 তলা নিচে কিভাবে মেট্রো স্টেশন করছে আসলে এটা ভাবতেও মানে অবাক লাগে। আর যেতে যেতে নির্দেশনাগুলো ফলো করলাম। এখানে ইয়েলো লাইন, ব্লু লাইন আছে, আপনি কোথা দিয়ে কোথায় যাবেন সব কিছু আসলে এখানে ডিটেলসলি বলে দেওয়া হয়েছে। এই আমরা কেবল আবার নিচের থেকে নেমে আবার আরেকটা টানেলের ভিতর ঢুকলাম। অ্যাটলিস্ট একটু পরে টিকিট কাউন্টারের কাছে চলে যাব। অবশেষে টিকিট কাউন্টারের সামনে আসলাম। তা আমাদের কাছ থেকে ভাড়া নিল 40 টাকা। আর এখন যেটা দেখাবো এটা হলো ট্রেনের ম্যাপ, মানে টোটাল দিল্লি সিটিটারে এই মেট্রোতে ঘিরে রাখছে, কোথা দিয়ে গেলে কোথায় নামলে আপনার ট্রানজিট হবে। এটা হলো দিল্লির ম্যাপ। আসলে আমি হিন্দি এভাবে বুঝি না, তারপরে ছবিটা দিলাম যাতে আপনারা যারা হিন্দি বোঝেন তাদের একটু বুঝতে যেতে সুবিধা হয়। পরে টিকিট কাটার পরে টিকিটটা আমার থেকে 40 টাকা নিছে। এই যে 40 রুপি। এখন আমি আবার নিচের দিকে চলে আসছি ট্রেনের ইসের জন্য। অলরেডি ট্রেন আসলো, তখন আর ভিডিও করতে পারিনি। এখন ট্রেনের ভিতরে আছি, মানে ভিতরটা এত সুন্দর, এত ক্লিনিং, মনে হচ্ছে কোনো বাইরের কোনো দেশে আছি। আর এই যে গেটের সামনে এখানে নির্দেশন দেওয়া রয়েছে আপনি কোথা দিয়ে নামবেন, মানে টোটালি আপনার মেট্রো স্টেশনের মেট্রোর যে আপনার গাইডলাইন সেটা এখানে দেওয়া রয়েছে। তারপরে এখনই নেমে যাব কিছুক্ষণের ভিতরে। হ্যাঁ, ট্রেন থেকে নেমে গেলাম, নেমে দিলশাদ গার্ডেন আসলাম। আপনাদেরকে আর একটু দেখাই কিভাবে আসলে লোকজন ওঠা নামা করতেছে। তিন চারটে স্টেশন আমি ভিডিও করতে পারিনি, কিন্তু ওর ভিতরে লোকগুলো ভরে গেছিলো। পরে আমি আবার ইয়েলো লাইন চেঞ্জ করে অন্য ট্রেনে উঠে তারপরে যাওয়া লাগছে। আসলে যেটা গন্তব্যস্থানে যাওয়ার কথা ছিল সেটা যাওয়ার জন্য আবার আমার ট্রেনটা চেঞ্জ করা লাগছে। টাইমের কারণে আমি ভিডিওটা করতে পারিনি। অবশেষে দিলশাদ গার্ডেন চলে আসছি। এখান থেকে মানে ভিউটা এত সুন্দর লাগে। তার ভিতরে এক বান্দর মামা আমার সামনে চলে আসলো। এই মামাকে একদম ধার থেকে ভিডিওটা করলাম। যাক, এর ভিতরে নিচে নেমে আবার বাসে করে রওনা দিলাম, মানে সীমাপুরি। আমি সীমাপুরে যাচ্ছিলাম। যাক, আপনাদের টোটাল এই ভিডিওর যে কত খরচ হয়েছে দিল্লি পর্যন্ত আসতে আমি সেটা এখন বলবো। আপনারা ইমিগ্রেশন কমপ্লিট করে বনগাঁ পর্যন্ত আসতে আপনাদের 50 টাকা খরচ আছে। ওইখান থেকে 20 টাকা খরচ আছে শিয়ালদা থেকে 15 টাকা বাসে করে যদি আসেন হাওড়া থেকে দিল্লির টিকিট হলো 350 টাকা। এভারেজে দিল্লি রেলওয়ে স্টেশন পর্যন্ত আসতে আপনার টোটাল 435 টাকা খরচ আছে রুপি, যদি আপনি জেনারেলে যদি টিকিট কাটেন। আর যদি স্লিপারে কাটেন তাহলে হয়তো 650 টাকা। তার জন্য আসলে একটু আগে থেকে টিকিট কাটা লাগে। আমার সময় ছিল না, এই জন্য আমি জেনারেলে করে চলে আসি।